আমার বাপের বাড়ি তুমি কেন যাবে? তোমার বাপের বাড়িতে তুমি থাকো, আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি। সকাল থেকে নাহারের মন মেজাজ খারাপ। এতদিন বাদে বাবার বাড়িতে সে আবার দুদিনের মাথায় ফিরে যাচ্ছে। আবার কত বছর পর আসা হবে জানা নেই। এতদিন পর বাপের ভিটায় পা রেখে যতটা শান্তি লেগেছিল, এখন বিদায়ের সময় ততটাই বিতৃষ্ণা লাগছে। তাছাড়া বাবা মায়ের বয়স হয়েছে, কখন পৃথিবী ছেড়ে চলে যান বলা যায় না। এসব ভাবতেই তার চোখে জল জমে। তার উপর মেয়ের এমন কথাই যেন গায়ে আগুন লেগে গেল। মুহূর্তে চেঁচিয়ে উঠলেন মেয়ের উপর। খোটা দিচ্ছিস? তোর বাপের বাড়িতে কি আমি তোর হাত পা ধরে ঝুলে থাকি, নাকি এখানে না গেলে মরে যাব আমি? যাব না তোর বাপের বাড়ি, দেখি কিভাবে থাকিস। যত বড় মুখ না তত বড় কথা। অন্তির ঘুম মায়ের চিৎকারের সাথে সাথেই এ পাড়া থেকে পালিয়েছে। অন্তিও দ্রুত বেড থেকে নেমে ওয়াশরুমে ছুটেছে। ভুল জায়গায় ভুল কথা বলে দারুণভাবে ফেঁসে গেছে সে। মায়ের স্বভাব তার খুব জানা। দেখে গেল সত্যি ঢাকায় ফিরল না, তখন কি হবে? অন্তির মুখ কাদো কাদো হয়ে এলো। মন চাইলো নিজের চুলের মুঠি ধরে টানতে আর সবার কাছে বলতে, আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ গাধা। অন্তি ভাবনাকে ভুল করে নাহার গোছগাছ করে নিচে নামলেন। গাড়িতে ওঠার আগে আধা ঘন্টার মতো বিদায়ের কান্না পর্ব চলো। অন্তি খুব মনোযোগ দিয়ে সবটা দেখলো। তার মামা পর্যন্ত বোনকে জড়িয়ে ধরে কাঁদছে। তারও কি দিহানের বাড়িতে যাওয়ার সময় কান্না পাবে? বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে হেসকে তুলে ফেলবে? তৎক্ষণাৎ অন্তির ভেতর সত্ত্বা বলে উঠল, আর ইউ কিডিং মি? কান্না? দিহানের কাছে যাওয়ার কথা শুনলে তো তুমি ধেই ধেই করে নাচ শুরু করবে। কান্নার সময় পাবে কই? অন্তি সম্মতি দিতে পারল না। এতটাও নির্দয় সে না। গাড়ি চলতে শুরু করেছে। গ্রামের ইটের রাস্তা ছেড়ে গাড়ি পিচঢালার রাস্তায় উঠেছে। নাহার গাড়িতে ওঠার 10 মিনিটের মাথায় ঘুমিয়ে পড়েছে। এটা তার অন্যতম স্বভাব। গাড়ি চলতে শুরু করলে সে কিছুতেই ঘুম ধরে রাখতে পারে না। অন্তির এই অভ্যাস নেই। গাড়িতে থাকাকালীন পুরোটা সময় সে জেগে জেগে আশপাশ দেখতে থাকে। ওই যে ছুটতে থাকা গাছের সারি, দালান, এগুলো ভীষণ ভালো লাগে তার। এত কিছুর মাঝে অন্তি দিহানের কথা একদমই ভোলেনি। লোকটা যে গত রাতে অমন কাণ্ড করলো, তার জন্য অন্তি কিছুটা ক্ষেপে আছে। সেই রাগ থেকেই অন্তি দিহানকে মেসেজ করলো। আপনি কি জানেন আপনি ভীষণ রকম একটা অসহ্যকর ক্যারেক্টার? মেসেজটা সেন্ড করে দুদণ্ড সময় নিল, পরপর আবারও টাইপ করলো। আমি নেহাত ভালোবাসার অসীম ক্ষমতা নিয়ে জন্মেছি, নয়তো আপনার মতো পাথুরে মানবকে ইঁদুর ছুঁচো পাত্তা দিত না। অসহ্যকর লোক। অন্তি ভেবে নিয়েছিল এসব মেসেজ দেখার মতো সময় বা সুযোগ কোনোটাই দিহানের হবে না। ব্যস্ত মানুষ কি না। কিন্তু দিহান দেখলো, রিপ্লাইও করলো তৎক্ষণাৎ। দ্যাট মিন্স ইঁদুর ছুঁচোর মাথায়ও তোমার থেকে বেশি ঘিলু আছে। লোকটা তার বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছে। এটা ভীষণ অপমানজনক কথা হলেও অন্তি রাগ করলো না। দিহান রিপ্লাই করেছে, এতেই খুশি সে। লাজুক হেসে রিপ্লাই দিল, এতগুলো ভালোবাসা ভিলেন সাহেবকে, আর কাল রাতের ভুলের জন্য ক্ষমা ঘোষণা করা হলো। দিহানের চোখ কুচকে এলো। কাল রাতে সে কি করেছে যার জন্য ক্ষমা করবে মেয়েটা তাকে? ব্রেনে কিঞ্চিত চাপ প্রয়োগ করলো, কিছু মনে করতে পারলো না। বেশি ঘাটলো না সে। কি জানি কোন ব্যাপারে নিজে রাগ করে আবার নিজেই ক্ষমা করেছে পাগলটা। কলেজে যাওয়ার পথে আজ ঝুপ করে বৃষ্টি নেমেছে। হঠাৎ করে নামা বৃষ্টিতে হঠাৎ করেই কেমন অন্ধকারে ছেয়ে গেছে আকাশ, যেন কালো চাদরের আবরণে ঢেকে দেওয়া হয়েছে আকাশকে। অন্তি ছাউনির নিচে দাঁড়ালো। তন্নিটা এখনো আসেনি। ফোন বের করে কল দিতেই রিসিভ করলো। কোথায় তুই? তন্নি মন খারাপ করে জানালো, বাড়িতে। আজ আর বের হতে পারবো না, মা বলে দিয়েছে এই বৃষ্টিতে কোথাও না যেতে। অন্তি ছোট করে শ্বাস ফেলল। তন্নি মায়ের বাধ্য মেয়ে। মায়ের কথার বাহিরে একটা বর্ণ বলতে পারে না, সেখানে বাহিরে বের হওয়া তো দূরের কথা। তন্নির মন খারাপ বুঝে অন্তি হেসে উড়িয়ে দিল। কোনো ব্যাপার না, আজ যদি ভিলেন সাহেবের সাথে আমার প্রেমটা হয়ে যেত তাহলে ক্লাস বাঙ্ক দিয়ে চুটিয়ে প্রেম করা যেত, কিন্তু আফসোস। অন্তির মুখে দিয়ানের কথা শুনতেই তন্নির নুহাসের কথা স্মরণ হলো। মুহূর্তে তার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অন্তিকে বলল, দোস্ত তুই শিওর তুই দিয়ান ভাইয়াকে হ্যান্ডেল করতে পারবে? অন্তি কপাল কুচকালো। পারবো না কেন? আলবাত পারবো। তন্নি কিছু বলল না। তার চিন্তা এখন আকাশ ছুঁয়েছে। এই যে নুহাস নামক গুন্ডা মানবটা অকারণে তাকে আসামি নয় ট্রিট করছে, এটা কি সমাধান করবে সে?
অন্তি দিহানকে না হয় ভালোবাসা দিয়ে সামলাবে, কিন্তু সে কিভাবে ওই দানবীয় পুরুষটার থাবা থেকে নিজেকে বাঁচাবে? বৃষ্টি থামার নাম নেই। আশপাশ আজ কোনো রিক্সা বা ট্যাক্সিও নেই। অন্তি কলেজে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে। এমন হাঁটু জল ভেঙে কলেজে যাওয়ার কোনো মানে নেই। দিহান নিশ্চয়ই এই বৃষ্টির মধ্যে মরে বসে থাকবে না। সো যাওয়া ক্যান্সেল। এর থেকে বৃষ্টি উপভোগ করতে করতে বাড়িতে ফেরা ঢের ভালো। এত সব ভেবেই অন্তি পা বাড়িয়েছে সবে ছাউনি থেকে বের হওয়ার উদ্দেশ্যে, কিন্তু তার আগে একটা শক্ত হাত তাকে একটানে পূর্বের জায়গায় এনে দাঁড় করালো। গমগমে কণ্ঠে বলল, স্টে স্টিল। অন্তি ঘাড় বাঁকিয়ে তাকালো। আধো ভেজা হয়ে দাঁড়িয়ে থাকা দিহানকে দেখতে তার চোখ জ্বলে উঠল। বৃষ্টিতে ভিজে যাওয়ার দরুন গায়ের কালো রঙের শার্টটা শরীরের সাথে এঁটে আছে, মাথার চুলগুলো লেপ্টে পড়েছে। অন্তি গভীর চোখে তাকালো। তার চোখ জোড়া যে তাদের লজ্জা হারিয়েছে। ধ্যান অন্যদিকে তাকিয়ে থেকেই বলো, চোখ সরাও, এভাবে তাকাবে না। এবার অন্তি লজ্জা পেল, চোখ সরিয়ে নিল। মুখে এসে পড়া চুলগুলো হাত দিয়ে কানের পেছনেই গুজে নিল। দ্বিতীয়বার দিহানের দিকে তাকানোর মতো সাহস হলো না তার, আর না পারলো মুখ ফুটে কিছু বলতে। তবে তার ভাবনারা ক্ষান্ত হলো না। দিহানকে নিয়ে মনের কোণে এত শত প্রশ্ন জমতে শুরু করেছে। অন্যদিনের থেকে লোকটাকে কিছুটা ব্যতিক্রম লাগছে যেন। দিহান আর চোখে একবার অন্তিকে পর্যবেক্ষণ করে নিয়ে নীরবে হাসলো। যেমন বৃষ্টির প্রকোপ বেড়েছে। হঠাৎ আগমনের বৃষ্টির এমন দীর্ঘ সময় স্থায়িত্ব কাম্য ছিল না কারোর। ঠান্ডা বাতাসে গায়ে কাটা দিয়ে উঠছে, বৃষ্টির সাথে পাল্লা দিয়ে শীতল বাতাস বইছে। অন্তি তার হাত দ্বারা দু বাহু শক্ত করে চেপে রেখেছে। ধ্যান সেদিকে একবার দেখেই পকেট থেকে সেলফোন বের করে কাউকে কল করলো। 5 মিনিটের মাঝে গাড়ি নিয়ে মসজিদের অপোজিটে ছাউনির ওখানে চলে আয়, ফার্স্ট। ধ্যানকে ফোনে কথা বলতে দেখেও কথা শুনতে পায়নি অন্তি। তার মুখটা এতটুকুন হয়ে আছে। এত কাছ থেকেও লজ্জার জন্য সে মানুষটার সাথে কথা বলতে পারছে না। এটা কি মেনে নেওয়া যায়? এই লজ্জা নামক ইমোশনটা যথাসম্ভব দূর করতে হবে। এই ইমোশন তার চায় না। কেটে গেল 2 দিন। অন্তি হাঁসফাঁস করছে কথা বলার জন্য। বারবার এদিক ওদিক তাকিয়ে কথা বলার একটা কিছু খুঁজে চলেছে, কিন্তু সে কোনো টপিক পাচ্ছে না। অবশেষে টপিক বাদেই হুদায় আলাপ করার সিদ্ধান্ত নিল। শুনছেন? ধ্যান শুনল না, ফোনের দিকে তাকিয়ে রইল। অন্তি জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে আবারও বলল, এই যে শুনছেন? ধ্যান ঘাড় ঘুরিয়ে তাকালো। কপালে ভাঁজ ফেলে ভ্রু নাচিয়ে কি হয়েছে জানতে চাইল। অন্তি খুব আগ্রহ নিয়ে বলল, আপনি কখনোই আমার নাম জানতে চাননি, এর কারণ কি? ধ্যান পূর্বের ন্যায় ফোনের দিকে তাকিয়ে অকপটে উত্তর দিল, বিকজ আই এম নট ইন্টারেস্টেড। অন্তির হাসি হাসি মুখটাতে আবারও আধার নেমে এলো। চোখগুলোতে কোনো বার্তা ছাড়া আগমন নেওয়া বৃষ্টির মতো করে জলে ভরে উঠল। লোকটা অকপটে তাকে অপমান করে, আবার কেয়ারও দেখায়। পাইছেটা কি? তার কি কোনো মর্যাদা নেই? এতই ফেলনা নাকি? তিক্ত অনুভূতিতে ধরে এলো মন। পাশে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা মানবটার জন্য তৈরি হলো পাহাড় সমান অভিমান। অন্তির চোখ মুখ কঠোর হলো। তৎক্ষণাৎ তার ফোনে থাকা দিহানের নাম্বারটা ব্লক লিস্টে যুক্ত করলো। একদিন মানুষটাকেও এভাবে তার মনের ব্লক লিস্টে আবদ্ধ করে নিবে, তারপর গালা দিয়ে মনের দরজায় সিল করে দিবে। বৃষ্টি পুরোপুরিভাবে না থামলেও তাণ্ডব কমে এসেছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সাথে মৃদু বাতাস। অন্তির আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলো না। ওভাবেই নেমে পড়লো ছাউনি থেকে। দিহানের কপালে ভাঁজ দৃঢ় হলো। কঠোর গলায় বলল, মেয়ে, ভেতরে দাঁড়াও, ভুলেও ভিজে যাওয়ার মতো সাহস করবে না, পা ভেঙে রেখে দিব। অন্তি কথাগুলো শুনল, কিন্তু কোনো অনুভূতি আজ তাকে আর ছুতে পারল না। না সামান্য ভয় তাকে কাবু করতে পারল। তার মন ক্লান্ত হয়ে পড়েছে। দিহানকে উপেক্ষা করে বাড়ির পথে পা বাড়ল। বৃষ্টির জলের সাথে চোখের জল মিশে একাকার হলো। ধ্যান অবাক চোখে তাকিয়ে রইল। মেয়েটা তাকে উপেক্ষা করলো। কই, আগে তো কয়নি। তবে আজ কেন? চোখ দুটো জ্বলে উঠল যেমন। হাতের মুঠ শক্ত হয়। শান্ত দৃষ্টিতে তাকিয়ে দেখে অন্তি চলে যাচ্ছে। ওই তো একটু বাদে চোখের আড়াল হলো বলে। বিকেল হতেই এক দারুণ ঘটনা ঘটে। সকালের ঘটনার জন্য ধ্যান তখনও প্রচণ্ড ডিস্টার্ব, মন মেজাজ খিটখিটে হয়ে আছে। নুহাস ব্যাপারটা লক্ষ্য করে ধ্যানের কাঁধে হাত রেখে বলল,
দোস্ত, তোর জন্মের সময় হয়তো মৌলারা মধুর চা কাটা থেকে বিরতি নিচ্ছিল, এজন্য আন্টি তোর মুখে মধু দিতে পারে নাই। তাই আমি ভাবছি প্রতিদিন তোকে একটা করে মিষ্টি খাওয়াবো। দিহান বিরক্ত চোখে তাকালো। সিগারেট ধরাতে নিলে নুহাস তার ছো মেরে নিয়ে নেয়। আগে মিষ্টি, তারপর সিগারেট। নুহাসের জোর জবরদস্তির শিকার হয়ে দিহান হাল ছেড়ে দিল। তাদের মহলার বেস্ট মিষ্টির দোকান হচ্ছে জমজম মিষ্টি মহল। দোকানের মালিক একজন মহিলা, 50 প্রায় বয়সে এসেও চটপটেভাবে কাজ করে। মিষ্টির স্বাদ মুখে লেগে থাকার মতো। তারা দোকানে ঢুকতেই মহিলা চওড়া হাসলো। কতদিন পর দেখলাম তোমাদের। কেমন আছো বাবারা? শুদ্ধ আর চলিতর মিশ্র ভাষাটা নুহাসের দারুণ লাগে। সেও চওড়া হেসে বলে, এই তো ভালো চাচি, গরম গরম গোলাপজাম হবে? দিতাছি, বসো। খাওয়া শেষে বিলের সময় ঘটনাটা ঘটল। দিহান বিল দিতে গেলে মহিলাটা বলল, তা বৌমা কেমন আছে? দিহান মুচকি হাসে, বলে, এখনো তো বিয়ে করলাম না চাচি। মহিলা হাসে, যাই বলো, তোমার ফেন্সি কিন্তু দেখতে মাশাল্লাহ, আমার দোকানের মিষ্টির থেকেও মিষ্টি। দিহান ভ্রু বাঁকায়। ফেন্সি? মহিলা অবাক হয়ে বলে, আরে ফেন্সি হবু বউ, ওটা ইংরেজি কথা। দিহান মুচকি হাসে। দোকানে কার কথা বলছে বুঝতে বাকি নেই তার। এই মহলায় এমন সাহস কেবল একজনেরই আছে, সে একজনটা হচ্ছে তার শ্যামকন্যা। দোকানি আবারও বলল, বৌমা জিলিপি নিয়ে গেছিল, বলেছে তুমি দাম দিবা, তোমাকে বলে নাই? দোকানির কথাই দিহানের চোখ ছোট হয়ে আসে। মেয়েটা আজকাল তার নাম করে মিষ্টির দোকান থেকে মিষ্টিও নিয়ে যাচ্ছে। ইমপ্রেসিভ। দিহান ঠোঁট কামড়ে হাসে। বিয়ে না করা বউ তার বেশ ভালো লেগেছে। তার বইয়ের ওপর তার তো কিছু দায়িত্ব আছে। এখন থেকে দায়িত্বগুলো খুব সুন্দরভাবে পালন করবে সে। কোনো কৃপণতা চলবে না। দিহান মির্জা তার দায়িত্ব পালনে কখনো কৃপণতা করে না। চাচি, আপনার বৌমা আবার এলে তার যা দরকার হয় দিবেন, টাকা আমি দিয়ে দিব, কেমন? রূপালী সুতায় সাজানো আকাশটা আজ কেমন বিষণ্ণ হয়ে আছে। কোথাও তার জলজল করে জ্বলতে থাকা উজ্জ্বল দ্রুতি নেই। চাঁদ মামা অবসর নিয়েছে আজ, সাথে তার পাশে জ্বলতে থাকা তারারাও। আকাশপানে চাইলে শূন্য, অন্ধকার ব্যতীত কিছুই নজরে আসে না। অন্তি চায়ের কাপ হাতে বারান্দায় এসে দাঁড়ায়। ধোয়া ওঠা চায়ের কাপে ছোট চুমুক বসিয়ে দূর আকাশপানে চায়। উদাস চিত্রে এক ধারে চেয়ে রয়। নিজেকে পাগল মনে হয়, চোখ ছলছল হয়। কানিস বেয়ে নীরবে ঝরে যায় নোনতা পানির স্রোত। তার চাওয়ার মাঝে কি কমতি ছিল? এমনটা কেন হলো? দিহান মানুষটাকে সে ভালোবাসে, সত্যিই ভালোবাসে। কেন মানুষটা বুঝলো না? সন্ধ্যা থেকে তন্নির ফোনে নুহাসের কল আসছে। তনি ভুলেও তা রিসিভ করছে না। যা হওয়ার পরে হবে, কিন্তু সে কিছুতেই কল রিসিভ করবে না বলে শপথ করেছে। ফোন সামনে রেখে পা গুছিয়ে বসে আছে সে। চোখে মুখে ভয়ের ছাপ থাকলেও বুক ভরার সাহস নিয়ে এরূপ কাজ করেছে সে। তখনই টুং করে নোটিফিকেশন আসলো, মেসেজ এসেছে। দরজা খোলো বেবি। মেসেজটা দেখে তন্নির চোখ কপালে। দরজা খুলো মানে? এই লোক কোথায়? তখনই কলিং বেল বেজে উঠল। তনির মা তার রুমের এখন সিরিয়াল দেখতে ব্যস্ত। বড় আপু রুমে দরজা বন্ধ করে বয়ফ্রেন্ডের সাথে প্রেম আলাপে ব্যস্ত। এখন বোমা হামলা করলেও সে দরজা খুলবে না। বাদ বাকি রইল কাজের মেয়েরা। সেও মায়ের রুমে সিরিয়ালের ভিলেনদের ষষ্ঠী করতে বসে পড়েছেন। আবার রিং হলো কলিং বেল। ওপাশ থেকে তনির মায়ের গলা এলো, কে এলো দেখ তো। ফাঁকা ঢোক গেলে রুম থেকে বের হলো। ইতিমধ্যে আরও দুবার বেল বেজেছে। তনির এখন কান্না পাচ্ছে। কলটা রিসিভ করলেই হতো। এখন আর কল দিচ্ছে না খারাপ লোকটা। এক বুক সাহস নিয়ে দরজা খুলতেই দেখা গেল বাইরে ডেলিভারি বয় দাঁড়িয়ে। তনির কপাল কুচকাতেই একগাল হেসে বলল, আপনার পার্সেল ছিল ম্যাম। তনি অবাক হয়ে বলল, না তো। জি ছিল ম্যাম। আরে আজিব তো, আমি কিছু অর্ডারই করলাম না। পার্সেল আসবে কোত্থেকে? আবারও মেসেজ এলো, পার্সেলটা নিয়ে নাও বেবি। থামলো তন্নি। এভাবে বেবি বেবি ডেকে লোকটি কি প্রমাণ করতে চায়? অদ্ভুত। কথা না বাড়িয়ে তন্নি পার্সেল নিয়ে ধুম করে দরজা বন্ধ করে দিল। ধুম শব্দে ডেলিভারি ছেলেটা কিছুটা লাফিয়ে উঠল। এভাবে দরজা বন্ধ করার কি আছে? পরক্ষণে মেয়েটার মানসিক সমস্যা আছে ভেবে সে প্রস্থান নিল। তন্নি পার্সেলটা খুলবে না, কাপড়ের ভেতর ঢুকিয়ে রাখলো। ফোন থেকে সিম খুলে রাখলো।
এখন থেকে সে খুব সাবধানে তার পা ফেলবে, ভুলেও ওই ভয়ঙ্কর লোকের সামনে সে যাবে না। রেজওয়ান মির্জা আজ বাড়িতে, রেহানাও ছুটিতে ফিরেছে, তার পোস্টিং রাজশাহীতে। রেহানা আজ নিজ হাতে সকালে সকল নাস্তা তৈরি করেছে। কতদিন বাদে পরিবারের সবাই একত্রে খেতে বসবে। রেহানের নামটা রেহানের সাথে মিলিয়েই রাখা হয়েছিল। রেজওয়ান মির্জা যখন রেহানাকে বিয়ে করে আনলো তখনই রেহানার বয়স মাত্র 17। বিয়ের দিন তার দাদিমা তার কানে কানে বলেছিল, বুবু তোমাগো নামের প্রথম অক্ষর মিল লাগাছে, দেখবা জামাই তোমার মেলা ভালোবাসবে, চোখকে হারাইবে। কথাটা অবশ্য ভুল বলেনি। রেজওয়ান মির্জা তাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখেছে। যখন রেহান হলো তখন তাদের নামের র শব্দ দিয়েই নাম রাখার সিদ্ধান্ত নিল। কিন্তু পিতক হলো দিহানের বেলায়। এজন্যই বোধহয় ছেলেটা সবার থেকে ভিন্ন ধাঁচের হয়েছে। সকালের নাস্তায় আজ অনেক পদ করা হয়েছে। সবার আগে ডাইনিংয়ে এসে উপস্থিত হলো রেহান। চেয়ার টেনে বসতে বসতে বলল, দিহান কোথায় মা? আমি এসেছি, ও জানে না? রেহানের মুখটা ছোট হয়ে গেল। প্লেটে লুচি তুলে দিতে দিতে বলল, খুব রাত করে ফিরেছে খাল, কথা হয়নি আমার সাথে, এখনো জানে না হয়তো। আমি যেয়ে ডাকবো? দরকার নেই, নিজে থেকে আসবে নে, তুই বস। রেহান আশেপাশে তাকিয়ে ফের বলে, বাবা কোথায়? বাসায় আছে, এখনই চলে আসবে। তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো দিহান। মাত্রই ঘুম থেকে উঠেছে, চোখ মুখ ফুলে আছে। ভোর রাত থেকে সকাল অবধি বৃষ্টি হয়েছে, ওয়ার্কআউটে যাওয়া হয়নি তাই। পরনে সাদা ফুল হাতার টি শার্টের হাতা গোটাতে গোটাতে নেমে এলো সে। রেহানের পাশের চেয়ার টেনে বসতে বসতে বলল, হঠাৎ আসলে যে? কোনো অঘটন ঘটিয়েছি বলে তো মনে করতে পারছি না। রেহান মুচকি হাসলো। ভাইয়ের প্লেটে নিজে হাতে লুচি তুলে দিতে দিতে বলল, অনেকদিন অঘটন ঘটাচ্ছে না তো, তাই দেখতে এলাম বেঁচে আছো কি না। তোমার নীতিবান বাবার কাছে শুনলেই পারতে, তার তো আবার চর রয়েছে আমার খোঁজ খবর নেয়ার জন্য, ঘন্টায় ঘন্টায় আপডেট জানায়। তখন ডাইনিংয়ে উপস্থিত হলেন রেজওয়ান মির্জা। দিহানের কথাই মুখ কুঁচকে বলেন, এত কিছু তুমি জানো কিভাবে? তুমি আমার পেছনে গুপ্তচর লাগিয়েছো নাকি? দিহান খুব আইসে লুচি টুকরো গালে তুলে নেয়। রেহানার ছেলের প্লেটে কষা মাংস বেড়ে দেয়। রেহান আর রেজওয়ান দুজন উত্তরের আশায় দিহানের দিকে তাকিয়ে। দিহান এক পলক সেদিকে তাকিয়ে বাঁকা হাসলো। রেহান সন্ধিয়ান চোখে ভাইয়ের দিকে তাকালো। তার পুলিশ মন কেবলই এই মানুষটাকেই বুঝতে পারে না। দিহান খাওয়া থামিয়ে সরাসরি তার বাবার চোখে তাকালো। মুচকি হেসে বলল, দুঃখিত, কিন্তু প্রতি মাসে পকেট থেকে 20-30 হাজার টাকা খসিয়ে গুপ্তচর রাখার মতো অর্থ আর ঘিলু কোনোটাই নেই আমার। আপনার চর মজনু মিয়ার পকেটে 500 টাকা গুঁজে দিলেই সব তথ্য আপনা আপনি বেরিয়ে আসে। এ কথাই রেজওয়ান মির্জার হুঁশ উড়ে গেল। রেহান ফিক করে হেসে ফেল। রেহনাও মুখ টিপে হাসছে। স্বামীর ভয়ে জোরে হাসতে পারল না। রেজওয়ান গম্ভীর মুখ করে বলল, তুমি আমার চরকে ঘুষ দিয়ে আমারই তথ্য নাও? এটা কেমন নীতি? আমি কেবল আপনার অপচয়কৃত টাকাকে কাজে লাগিয়েছি। সন্তান হিসেবে আপনার প্রতি একটা দায়িত্ব আছে না? রেজওয়ান মির্জা আর কোনো কথা বললে না। কত বড় বজ্জাত ছেলে তিনি জন্ম দিয়েছেন ভাবতে তার ঘাম ছুটে যাচ্ছে। এমন স্বৈরাচারী ছেলে দিয়ে সে কিভাবে কি করবে। তবে আজই মজনুকে পেছনে লাথি মেরে সে চাকরি থেকে বরখাস্ত করবে। 500 টাকার জন্য বেইমানি। আর সে যে মাঝ শেষে 1000 খানেক টাকা দিচ্ছে। রাতভর বর্ষণের জন্য পিচঢালা রাস্তার ফাঁকে ফাঁকে পানি জমেছে। আকাশে রোদ নেই। ঝিমিয়ে পড়া বিকেলে নেই শান্ত হয়ে আছে প্রকৃতি। তবে রাস্তায় মানুষের আনাগোনা আগের মতোই রয়েছে। অন্তি বাসা থেকে বেরিয়ে কিছুটা সামনে অপেক্ষা করছে তনির জন্য। ওদের বাড়ির এ পথটাই 3 দিকে 3টা রাস্তা চলে গেছে, যার সোজা পথ ধরে যেতে হয় কলেজে। বাঁ পাশের রাস্তা দিয়ে তন্নিদের বাসা। অন্তি বর্তমানে এই 3 রাস্তার মোড়ে দাঁড়িয়েছে, ব্যস্ত নজরে আশপাশে তাকাচ্ছে। যদি মানুষটাকে এক নজর দেখতে পায়। এতদিনের ভালোবাসা এভাবে চট করে কি ভুলে যাওয়া যায়? কাউকে ভালোবাসা যতটা সহজ, ভুলে যাওয়া ঠিক ততটাই কঠিন, যা অন্তি হাড়ে হাড়ে টের পাচ্ছে। মেয়ে দাঁড়িয়ে কেন? অনাকাঙ্ক্ষিত কণ্ঠে চমকে ওঠে কিশোরী বুকটা। মলিন মুখটা আরও মলিন হয়ে আসে। ফুলে ওঠা চোখগুলোতে পানি জমতে শুরু করে। ঠোঁট কামড়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে মেয়েটা। পেছনে তাকায় না।
এতক্ষণ যে মানুষটাকে দেখার জন্য অস্থির হয়েছিল মন, এখন তার সন্নিকটে গুটিয়ে আসতে চাইছে যেন। কথা বলো না কেন অভদ্র? দিহানের ধমকে কেঁপে ওঠে কিশোরী শরীর। অভিমান দৃঢ় হয়। লোকটা কখনই তার সাথে ভালোভাবে কথা বলে না। এতটাই কি অপছন্দের সে? অন্তি মুখ ফুটে বলতে চায়, আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না। আপনি আর আমাকে ধমকাবেন না। কিন্তু বলা হয় না। কণ্ঠনালীতে যেন জং ধরেছে, কথা বের হয়েও হচ্ছে না। দিহানের রাগ হয়, এতটুকুন মেয়ের এত জেদ কিসের? সে নিজে এসে কথা বলছে, আর এই মেয়ে কিনা অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। এই মেয়ের জন্য সে যে দীর্ঘ 20 মিনিট যাবৎ অপেক্ষা করেছে। তা কি ডাকফাটটা জানে? দিহান ধৈর্য হারায়, বড় করে শ্বাস ফেলে রাগ দমন করে ঠান্ডা কণ্ঠে বলে, লাস্টবার বলছি রূপ, পেছনে ঘুরো। কথা আছে, এটাই লাস্ট কিন্তু। অন্তির চোখ থেকে টুপটাপ করে পানি করে। দৌটানাই পড়ে মন। কি বলতে চাই দিহান? জানার জন্য অস্থির হয় চিত্র, কিন্তু পরক্ষণেই মস্তিষ্ক তাকে জানায়। দিয়ান কখনই তার সাথে প্রেমের আলাপ করতে কথা বলে না। হয়তো ধমকায়, নয়তো তার থেকে দূরে যাওয়ার জন্য বলে। আজ হয়তো এ কারণে এসেছে। রাগ হয় ওর। চোখ মুছে পিছনে না ফিরেই কাট কাট কণ্ঠে বলে, কিছু বলার দরকার নেই ভাইয়া। এতদিন আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি আর কখনোই সেটা করব না। হ্যাঁ, আমাকে আর কিছু বলার দরকার নেই। আপনি আসতে পারেন। দিহান শান্ত চোখে তাকিয়ে থাকে খানিক সময়। কথা বলার সময় অন্তির গলা কাঁপছিল। দিহান খুব বুঝেছে মেয়েটা কাঁদছে। চোখ বন্ধ করে ছোট করে শ্বাস ফেলে বলল, বেশ। এরপর সবটা নীরব। সময় গড়ায় মিনিট খানেক। অন্তি হাঁসফাঁস করে ওঠে। মানুষটা কি এখনো দাঁড়িয়ে আছে? অল্প করে ঘাড় বাঁকায়। না, কেউ নেই। দিহান নেই ওখানে, চলে গেছে। তার এতগুলো কথার পিঠে লোকটা ছোট্ট একটা জবাব দিয়ে চলে গেল। পাষাণ লোক। হু হু করে কেঁদে ওঠে লোকটা। তখনই তনি চলে আসে। রাস্তায় দাঁড়িয়ে এভাবে অন্তিকে কাঁদতে দেখে অস্থির হয়ে ওঠে। ব্যস্ত হাতে আঁকড়ে ধরে অন্তিকে, নরম গলায় শুধায়, এবার কাঁদছিস কেন পাখি? কি হয়েছে? কেউ কিছু বলেছে? দূর থেকে দিহান সবটা দেখে। পকেট থেকে লাইটার বের করে সিগারেট ধরে। শূন্য চোখে চেয়ে থাকে সামনে। পাশ থেকে নুহাস মেজাজ খারাপ নিয়ে বলে, কি বাল শুরু করেছিস? ভালোভাবে একটু ভালোবাসা দিয়ে কথা বলে তো বোঝাতে পারতি। দিহান জবাব দেয়, আমার মুখে ভালোবাসা নেই, মুখ দিয়ে ভালোবাসতে পারবো না। নুহাসের মন চাচ্ছে ঠাটে 2টা থাপ্পড় মারতে, কিন্তু তেমন হলে তার কানটাই আগে ফাটবে। তাই সে কাজ থেকে বিরক্ত থাকলো। কিন্তু কোনোদিন সুযোগ হলে এই অপরচুনিটি সে কিছুতেই মিস করবে না। কলেজ শেষে আজ 2 বান্ধবী ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছে। এখানের ফুচকাটা দারুণ। বিশেষ করে 3 ধরনের আলাদা স্বাদের টকের জন্যই এই মামার ফুচকার এত কদর। প্রতি প্লেট 50 টাকা। আজ বিলটা অন্তির পক্ষ থেকে। লম্বা সিরিয়াল পড়েছে। কম করে হলেও 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। অন্তি ভিড় ঠেলে 2 প্লেট ফুচকার অর্ডার দিল। অদ্ভুতভাবে দোকানদার তাকে দেখতেই একগাল হেসে বলল, একটু দাঁড়ান আপা, এখনই দিতেছি। অন্তি একটু অবাক হলো। সচরাচর অর্ডার দিলে লোকটা ভীষণ ব্যস্ততা দেখিয়ে বলে, দেরি হইব আপা, লাইনে দাঁড়ান। সেখানে আজ এত মধু মিশিয়ে কথা বলছে। নিশ্চয় বেটা ভালো মুডে আছে। অন্তি আর পাত্তা দিল না। ব্যস্ত হলো খোশ গল্পে। কিন্তু তাদেরকে দ্বিতীয়বারের মতো চমকে দিয়ে 1 মিনিটের মাথায় 2 প্লেট ফুচকা হাতে হাজির হলো লোকটা। অন্তির সাথে সাথে তনির চোখেও রাজ্যের বিস্ময়। বিস্ময়কে আরও 1 ধাপ এগিয়ে দিতেই লোকটা বিনয়ী স্বরে বলল, আপা চেয়ার দেই, রোদ্দুরে খাড়ায় আছেন, ছায়া এসে বহেন। তনির মুখ 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা হয়ে হা হয়ে আছে। এতে ফিসফিস করে বলল, দোস্ত, কোনোভাবে কি আমরা সেলিব্রিটি হয়ে গেছি? নো ওয়ে, আমরা তো টিকটক করি না। দুজনের মাঝের কৌতূহল এখানে চাপা পড়ল। কিন্তু তাদের দমে যাওয়া কৌতূহল পুনরায় আবির্ভাব হলো বিল পে করার সময়। 100 টাকার নোট এগিয়ে দিতেই লোকটা চমকে বলে ওঠেন, আবার টাকা লাগবো না, আপনারা যান, আবার আসবেন, যখন মন চাইব চলে আসবেন। এই পর্যায়ে অন্তি আর তার মুখ বন্ধ রাখতে পারল না। বিল কেন লাগবে না মামা? লোকটার মুখের হাসির ভাবটা ভোতা হয়ে এলো। কিছুটা আমতা আমতা করে বলল, আপনাকেও আমি মনে মনে সৎ বোন ভাবি, তাই লাগবো না আপা, আপনারা এখান থেকে যান আপা, বাইরে রোদ্দুর খুব।
লোকটা তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। অন্তির ব্যাপারটা মোটেও সুবিধার লাগলো না। চেনে না জানে না, কেউ তাকে মনে মনে বোন ভাবলেই কি হলো নাকি। অন্তি টাকাটা লোকটার পাশে রেখে বলল, পরের বার বিশ্বাসযোগ্য কোনো অজুহাত দেবেন, তখন ভেবে দেখব। অন্তি আর তনি চলে গেল। তারা যেতে লোকটা কাউকে কল করলো। খুব অস্বস্তি নিয়ে মিনমিন করে বলল, ভাই ভাবি আসছিল, আমি টাকা নিতে চাই নাই, জোর করে দিয়ে গেল। যাওয়ার সময় বলছে পরের বার বিশ্বাসযোগ্য অজুহাত দিতে। দিহান সবটা শুনে ছোট করে বলল। আচ্ছা। কল কেটে বিড়বিড় করে বলল, গোবরে তবে পদ্ম ফুটেছে, মাথায় বুদ্ধি তবে অল্প স্বল্প আছে। নট ব্যাড। দিহানের ঠোঁটে হাসি খেলে গেল। তা দেখে নুহাস কাতর স্বরে বলল, দোস্ত যা খুশি কর, কিন্তু ব্যাপারটা প্লিজ আমার জন্য জটিল করিস না। তোর প্রেমের উপর আমারটা ডিপেন্ড করছে, দোহাই লাগে তোর। অন্তিদের বাড়িতে আজ তার মায়ের দূর সম্পর্কের এক বোন এসেছে, সাথে এসেছে তার মেয়ে। নাহাত তাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েছে। ভালো মন্দ রান্না হয়েছে। অন্তি সেই দুপুর থেকে মুখ ফুলিয়ে বসে আছে। সেই দূর আত্মীয়ার মেয়েটা তার রুমে আস্থানা গেতে বসে আছে। এতেই চরম বিরক্ত সে। শুধু বসে থাকলেও হতো, কিন্তু এই মেয়ে রীতিমতো তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা আপু, তোমার বয়ফ্রেন্ড আছে? মেয়েটার কথায় দারুণ বিরক্ত হয়ে অন্তি পড়ল। থাকলেও বা কি? তেমন কিছু না, আমার বয়ফ্রেন্ড ছাত্রলীগের সাথে জড়িত। তোমার কোনো সাহায্য লাগলে আমি ওকে বললেই হয়ে যাবে, তাই আর কি। অন্তির মুখ হা হয়ে গেছে। অবাক হয়ে বলল, তুমি কোন ক্লাসে পড়ো জানো? এ কথায় মেয়েটা কিছুটা বিরক্ত হলো। বলল, এই নিয়ে 3 বার বলছি, ক্লাস 7-এ। অন্তি ভেবে পায় না এটুকু একটা মেয়েরও বয়ফ্রেন্ড আছে। পরক্ষণে মনে হয় এতদিনে তার প্রেমটাও হয়ে যেত, যদি দিহান মানুষটা হিসাবে আর 5টা স্বাভাবিক পুরুষের মতো হতো। কিন্তু লোকটা তো একটা পাষাণ, হৃদয়হীন মানুষ। বলো না তোমার বয়ফ্রেন্ড আছে। না। আমি খুঁজে দিব একটা। এ পর্যায়ে অন্তি মেয়েটাকে ধমক দিল। মেয়েটা তৎক্ষণাৎ সুরসুর করে রুম থেকে বের হয়ে গেল। সে যাও মাত্র অন্তি বড় করে শ্বাস ফেল। এমন বিচ্ছু মেয়ে কীভাবে সামলায় আন্টি আল্লাহ জানেন। বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। জানালার কাছের জানালায় ফোঁটা ফোঁটা বৃষ্টির কণা জমে আছে। বেশ কিছুদিন ধরেই রাতের দিকে এমন বর্ষণ হয়। অন্তির চোখে ঘুম নেই। রুম অন্ধকার করে বসে আছে। মনের মধ্যে অদ্ভুত অশান্তি হচ্ছে, পাগল পাগল লাগছে। দিহানকে ছাড়া তার শ্বাস নিতেও কষ্ট হয় আজকাল। মানুষটা কেমন মনের সাথে রক্তেও মিশে গেছে। বিছানা হাতড়ে মোবাইল ফোনটা হাতে নিয়ে দিহানের নম্বর ডায়াল করলো। এটা তার নতুন নম্বর। দিহান রিসিভ করলো। একটু সময় নিয়ে রিসিভ করে তার চিরচেনা গম্ভীর স্বরে শুধালো, কি চাই? অন্তি কিছু বলল না, চুপ করে ওপাশের মানুষটাকে অনুভব করতে চাইল। দিহান তখন ল্যাপটপে কিছু একটা করতে ব্যস্ত। কোল থেকে ল্যাপটপ সরিয়ে ঠাই দেওয়া বারান্দায় এসে দাঁড়ালো। এক হাতে সিগারেট ঠোঁটের মাঝে চেপে তাতে আগুন লাগালো। তখন ওপাশের মানুষটা নীরব। দিহান তপ্ত শ্বাস ফেলল, ধীর গলায় শুধালো, কতদিন এভাবে লুকোচুরি করবে? কাল মিট করো। ওইভাবে ধরা পড়ে যাবে বুঝতে পারেনি অন্তি। সোজা হয়ে বসে শক্ত করে ফোন কানে চেপে ধরে রাখলো। মিনমিন করে বলল, কিভাবে বুঝলেন? দিহান ঠোঁট কামড়ে হাসে। দিহান মির্জাকে কল করে চুপ করে থাকার মতো সাহস একটা পিচ্চি মেয়ে ছাড়া কেউই করে না। অন্তি নাক ফুলায়, গলা স্বর চোরাও করে বলে, আমি পিচ্ছি না, যথেষ্ট বড়। কথাটা বলে খানিক থেমে আবার বলে, আপনি কি এজন্যই আমায় ইগনোর করছেন? কথাটা বলার সময় তার গলা কাঁপে অল্প। দিহান ছোট্ট করে উত্তর দেয়, না। তাহলে প্রেমিকা আছে আপনার? চঞ্চল স্বরে বলে ওঠে অন্তি। দিহান ঠোঁট বাঁকিয়ে হাসে, বলে, প্রেমিকা নেই, তবে বউ আছে। তুমি জানতে না? অন্তি জবাব দিল না, খট করে কেটে দিল কল। দিহান থতমত খেয়ে গেল। আবার কি হলো? খানিক সময় মোবাইলের দিকে তাকিয়ে থেকে হতাশার নিঃশ্বাস ফেল। এসব পিচ্চি বাচ্চা মেয়ের সাথে কি আদৌ প্রেম করা যায়? জাস্ট ইম্পসিবল। এই প্রেম তাকে দিয়ে হবে না। অন্তি কল কেটে রাগে ফুঁসছে। লোকটা আবারও তাকে মিথ্যা বলছে।
পাষাণ লোক, আর কখনো সে কল করবে না অসভ্য লোকটাকে। অন্তির মাঝে মধ্যে মনে হয় এই মানুষটা পৃথিবীর সবচাইতে বিরক্তিকর একজন মানুষ। রসকসীন তেতো একটা মানব, যার প্রতিটা কথায় মুক্তোর বদলে নিমের ফল ঝরে। কখনো তো তার ইচ্ছা হয় লোকটার কান টেনে ধরে বলতে,